হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে আশা করি সকলেই ভালো আছো। তো আজকে শুরু করব গণিতের প্রশ্ন। বিগত ফুড এসের যে 6টি শিফটের পরীক্ষা হয়ে গেল, সেখানে প্রত্যেকটা শিফটে 50টা করে গণিতের প্রশ্ন ছিল। সেই 50টা করে প্রশ্ন, মোট 300টা প্রশ্ন পরপর আলোচনা করা হবে, যেগুলো আপকামিং পিএসসিরই ক্লার্কশিপ পরীক্ষা, তাছাড়া পঞ্চায়েত এবং কনস্টেবলের যারা পরীক্ষার্থী তাদের খুব কাজে আসবে। আর যাদের গণিতে একটু ভীতি, তারা অবশ্যই দেখবে, তাদের আশা করি ক্লাসটা কাজে আসবে। তো শুরু করি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করে দেওয়া হয়। এই ক্ষেত্রে প্রথমে দেখো এ পাইপ দিয়ে 15 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করা হয়, বি পাইপ দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি করতে সময় লাগে 20 মিনিট। তো আচ্ছা বলো তো, যে 15 মিনিটে একটা ট্যাঙ্ক ভর্তি করে আর এ 20 মিনিটে একটা ট্যাঙ্ক ভর্তি করে। এবার এইরকম যদি দুটো ট্যাঙ্ক হয়, সেই ক্ষেত্রে এমন একটা আমরা ট্যাঙ্ক নেব, যে ট্যাঙ্কটাতে এই দুটো পরিমাণ, মানে দুটো পাইপ দিয়ে যে পরিমাণ জল ঢুকবে সেটা যেন সম্পূর্ণভাবে জলভর্তি হতে পারে, এইরকম একটা আধার নেব আমরা, এইরকম একটা ট্যাঙ্ক নেব। তো সেই ক্ষেত্রে কী করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে এরকম সংখ্যা বের করতে গেলে আমাদেরকে লসাগু করতে হয়। তাই এ যেহেতু 15 আর বি হচ্ছে কত, 20। তো লসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এই 15 এবং 20 দিয়ে গুণ করার ফলে, মানে ওই সংখ্যাটাকে দুটো দিয়েই ভাগ করা যাবে। 20 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে। এটাই হলো সবচাইতে ছোট সংখ্যা, এর চাইতে বড় আরও হতে পারে। তো এটা হচ্ছে যে লসাগু। লসাগু সহজে বের করার জন্য এখানে দেখে নেবে যে 15কে 3 গুণিত 5 দিয়ে 15 পাওয়া যায়, আর 20কে 5 গুণিত 4 5-এ 20 পাওয়া যায়। তো দেখো দুটোতেই 5 হচ্ছে কমন, তার মানে যে সংখ্যাটা কমন থাকবে সেটা হয়ে যায় লসাগু, আর লসাগুর সঙ্গে এক্সট্রা যেটা পড়ে থাকবে সেটা গুণ করে দিলে হয়ে যাবে গসাগু। তাহলে এখানে 5 পেয়েছিলাম, 5-এর সঙ্গে 3 গুণিত 4, মানে 3 5-এ 15, 4 15 60। তাহলে এই যে দেখো, তাহলে এইখানে যে এইটা পেয়েছি, এটা হচ্ছে যে 60 লিটারের একটা আমরা ট্যাঙ্ক নিয়েছি। তাহলে 60 লিটারের ট্যাঙ্কে যদি আমরা পূরণ করি, তাহলে কি দেখবো এখানে 15 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে টোটাল 60 লিটারের ট্যাঙ্ক পূর্ণ করতে ওর কতক্ষণ, মানে প্রতি মিনিটে কত লিটার করে জল ভরবে। এইটা হচ্ছে যে 4 15 60। তার মানে 1 মিনিটেও যদি 4 করে জল ভর্তি করে, তাহলে 60 জল ভর্তি করতে 15 মিনিট সময় লাগবে। একই রকমভাবে এই 60কে 20 দিয়ে ভাগ করলে এখানে পাবো 3। এই 3 বি এর 1 মিনিটে বি 3 লিটার করে জল ভর্তি করতে পারবে। তাহলে 1 মিনিটে এ 4 এ 3, তাহলে 1 মিনিটে এই দুজন মিলে কত জল ভর্তি করতে পারবে, 7 জল ভর্তি করতে পারবে। কিন্তু এখানে দেখো 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হলো। তাহলে প্রথমে দুটোই তো খুলে দিয়েছিল, এই দিক দিয়ে একটা এ পাইপ, এই দিক দিয়ে বি পাইপ, এই দুটো খুলে দিয়েছিল। তাহলে 1 মিনিটে ওরা যদি 7 ভর্তি করতে পারে, তাহলে প্রথম 4 মিনিট পর্যন্ত, 4 মিনিট পর একে বন্ধ করেছে, 4 মিনিটে তো এ আর বি দুটোই চলেছিল। তাহলে এই 4 মিনিটে টোটাল 4 7 28 লিটার জল ভর্তি করে দেওয়া হবে। তাহলে এই টোটাল ট্যাঙ্কের মধ্যে 4 মিনিটে 60-এর মধ্যে 28 লিটার জল ভর্তি হয়ে গেছে। এখনও বাকি আছে, এই 60 থেকে 28 বাদ দিলে 32 লিটার। তাহলে 28 লিটার জল ভর্তি হয়ে গেছে, এখন এই 32 লিটার ফাঁকা আছে। এই 32 লিটার কে ভর্তি করবে, যেহেতু এ পাইপ বন্ধ হয়ে গেছে, তাহলে বি পাইপ দিয়ে এই ট্যাঙ্কটি ভর্তি করতে হবে। তাহলে বি পাইপ যেহেতু 1 মিনিটে 3 জল ভর্তি করে, তাহলে 32 লিটার জল ভর্তি করতে ওর কত সময় লাগবে, 32কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 32কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে কী পাবো, 3 10-এ 30 পেয়ে গেলাম, অবশিষ্ট থাকলো 2। তাহলে এইখানে 2/3, এই 2/3 এটা হচ্ছে কি মিনিট। একে সেকেন্ড করতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে 60 দিয়ে। তাহলে 2/3কে যদি 60 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে কাটলে কত হয়, 3 20 60, তাহলে 20 দুগুণে 40। এখানে পেয়েছিলাম 10, আর 2-এর 3 মানে 40 সেকেন্ড। তাহলে অ্যান্সার এ সঠিক উত্তর। পরের প্রশ্ন। রাজু 20 কিলোমিটার/ঘন্টা বেগে উত্তর দিকে এবং পরম 30 কিলোমিটার/ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাত্রা করে। 60 মিনিট পর রাজু থেকে পরম কত দূরে থাকবে। তা 60 মিনিট মানে কত, 1 ঘন্টা। আর এরা 1 ঘন্টায় কত যায়, রাজু যায় উত্তর দিকে 20 কিলোমিটার/আওয়ার, আর পরম যায় দক্ষিণ দিকে 30 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো দুজনেই 1 ঘন্টাতেই যাচ্ছে, 1 ঘন্টাতে যাচ্ছে 20 আর 30, তাহলে 1 ঘন্টায় টোটাল কত যাচ্ছে, টোটাল 50 কিলোমিটার যাচ্ছে। পরের প্রশ্ন দেখো। 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত। প্রায় দিয়েছে, তাহলে এইখানে দশমিকের পরে আমরা একটা বা দুটো সংখ্যা নিলেই বুঝতে পারবো। 50টি সংখ্যার গড় যদি 28 হয়, 50টি সংখ্যার গড় হলো 28, তাহলে 28 দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে। 28 দিয়ে গুণ করলে কত হবে, 3 5-এ 1500 থেকে 100 বাদ দিলে 1400। আর দুটো সংখ্যার গড়, তাহলে দুটো যদি কমিয়ে নিই 50টা সংখ্যা থেকে, থাকে কত, 48টি সংখ্যা। আর দুটো সংখ্যার যোগফল কত, 25 আর 35 যোগ করলে কত হয়, 60 হয়। 25 আর 35 যোগ করলে 3 আর 5 আর 6 60 হয়। তাহলে এইখানে যদি 60 কমে যাচ্ছে, 60 কমে গেলে কত হচ্ছে, 1340। এই 48 দিয়ে 1340কে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে 48 দিয়ে তাহলে 2 দিয়ে যাবে, 48 দুগুণে 96, 6 আর 8, তাহলে এইখানে নামবে কত, 380। এবার কত যাবে, 7 দিয়ে যাবে, 7 আর 56, 6 হাতে থাকে 5, 4 7 28, আর 5-এ কত হয়,
33, 6 আর 4 10, হাতে থাকে 1, 3 একে 4, 440, দশমিক দিয়ে 40 নেব। এবার কত যাবে? অবশ্যই 2 দিয়ে তো যাচ্ছেই না, 27 পেয়ে গেছি, 2 দিয়ে যেহেতু যাচ্ছে না 9 দিয়ে যাবে, 8 9 4 9 36, মানে 360, এটা অবশ্যই 9 দিয়ে যাবে। তাহলে এই পর্যন্ত করেই বুঝে নেব এটার অ্যান্সার হবে। এবার আরেকটা অন্যরকমভাবে এটা করা যায়, ভালো করে দেখলে বুঝতে পারবে যে দুটো সংখ্যার গড় বলেছিল, দুটো সংখ্যা কত, একটা হচ্ছে যে 25 আর একটা 35, যোগ করলে হয়ে যায় 60। কিন্তু দুটো সংখ্যা যদি ওই গড়ের সংখ্যায় যদি কমতো, তাহলে অ্যাকচুয়াল কমার কতটা কমতো? 56 কমার কথা ছিল, তার মানে 60 না কমে কমছে, 56 না কমে কমছে 60। তাহলে আসলে এই 56 যদি বিয়োগ করে দিই তাহলে কত হয়? 4 কমছে। কটা সংখ্যাতে কমছে? যেহেতু দুটো সংখ্যা কমে গেছে, এখন আগে ছিল 50টি সংখ্যার গড়, এখন হবে 48টি সংখ্যার গড়। তো এই 48টি সংখ্যাতে এখন কমে যাচ্ছে 4। তাহলে একে 48 দিয়ে ভাগ করলে কত নেব? দশমিক দিয়ে শূন্য নেব, আর একটা শূন্যর বদল এখানে শূন্য নেব। এবার এখানে যদি 8 দিয়ে আমরা গুণ করি, দেখো এইখানে এইটা যদি 50-এর কাছাকাছি ধরি আর এইটা যদি 8 হয়, তাহলে 5 8 400-র কাছাকাছি হচ্ছে, বোঝা গেল? তাহলে এইখানে কিন্তু 0.08 পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে দেখো মোট গড় কত ছিল? 28, গড় ছিল 28। এই 28 থেকে এখন কমে কত হচ্ছে? 0.8 কমে যাচ্ছে। তাহলে এইখানে 8 আর 10, হাতে থাকে 1, এইখানে হবে 9, আর এইখানে 9 আর 1 10, এইখানে 1 আসবে, এইখানে 7 আর এইখানে 2, তাহলে 27.92, এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে? তাহলে দেখো 1000 টাকা 1400 টাকা হবে। সুদ আসলে যদি 1400 টাকা হয় তাহলে সুদ কত হবে? 1400 টাকার মধ্যে আছে সুদ এবং আসল। আর যদি শুধু আসল, এটা হচ্ছে শুধু আসল, তাহলে এর মধ্যে থেকে যদি আসলটা বের করে দিই, তাহলে যেটা পড়ে থাকবে এইটা হচ্ছে যে সুদ পড়ে থাকবে 400 টাকা। এবার দেখো সূত্র কি বলছে, যে আসল, এই যে আসলের সঙ্গে গুণ করব সময় গুণিত সুদের হার, তবে সুদ পাওয়া যায়। এইখানে আমরা সমীকরণের মতো করে যদি লিখে রাখি, তাহলে এইটা সমান পাওয়া যায় সুদ। তাহলে এইখানে আমরা অনেক সময় সূত্র অনুযায়ী পড়ি, এবার সূত্র অনুযায়ী যারা জানো খুবই ভালো, যাদের মনে থাকে না যে PTR/100 বা পি সমান আই গুণিত 100/TR, এইরকমভাবে যাদের মনে থাকবে না, এইভাবে মনে রাখবে যে আসলের সঙ্গে আসল, তার সঙ্গে সময়, তার সঙ্গে যদি সুদের হার গুণ করি তাহলে পেয়ে যাব সুদ। তাহলে আসলকে পি, সময়কে টি, আর সুদের হারকে আর পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এইখানে আসল কত? আসল হচ্ছে 1000 টাকা, সময় কত? 4 বছর, সুদের হার কত শতাংশ, ওটাই জিজ্ঞেস করেছে। তাহলে আমি জানি না, আমি X% বা R% বলবো। তাহলে X%, এই পার্সেন্ট দেওয়ার জন্য কি হয়? পার্সেন্ট মানে সবসময় 100-র মধ্যে কত হয়, তার জন্য নিচে 100, তা যেখানে শতাংশ থাকবে নিচে 100 বসাতে হবে। সমান হচ্ছে যে সুদ, তাহলে সুদ কত? সুদ হচ্ছে 400 টাকা। এবার দেখো, তাহলে আমরা এই দুই দিক থেকেই কেটে নিতে পারি, অথবা যে কোনো এই এক্সের মানটাকে একদিকে রেখে অপোজিট যেগুলো আছে সেগুলোকে অন্যদিকে নিয়ে যেতে পারি। তাহলে যদি একদিক থেকে কেটে দিয়ে দেখো, তাহলে পড়ে থাকবে কি? বা দিয়ে আমরা লিখতে পারি X/100 সমান 400 গুণিত, আচ্ছা এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে এইটা ভাগ আকারে হয়ে যাবে 1/1000 গুণিত 4। আর এই 100 এইদিকে ভাগ আকারে আছে, তাহলে এইদিকে গেলে গুণ আকারে হয়ে যাবে। তাহলে দেখো এইখানের 100 আর এখানে 1000-এর দুটো শূন্য কেটে গেল, এইখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে গেল, এই 4 দিয়ে এই 40কে কাটলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে উত্তর হবে 10। পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত 5:7 হবে, সংখ্যাগুলি হলো কত? দেখো আগের অনুপাত ছিল 5, এবার হয়েছে 7, এটা ছিল 5 হয়েছে 7, এটা 3, এটা 5 হয়েছে। তাহলে কি করব? তাহলে এখানে দেখতে হবে যে একই হারে বাড়ছে, সংখ্যাগুলো কী হারে বাড়ছে? একই হারে বাড়ছে। এবং কত বাড়ছে? এইখানে বাড়ছে 2, তাহলে অনুপাত 2 বাড়া মানে সংখ্যা বাড়ছে 10। দেখো অনুপাত যখন 2 বাড়ছে, কিন্তু প্রশ্নতে বলছে আসলে বাড়ছে 10, তার মানে কি? অনুপাতের মান যদি 2 হয় তাহলে আসল সংখ্যাটার মান হবে 10। তাহলে অনুপাতের মান যদি 1 হয়, আসল সংখ্যার মান হবে 5। তাহলে 1-এর পরে যদি সংখ্যাটা 3 হয় তাহলে 5-এরও 3 গুণ, সংখ্যাটা যদি 5 হয় 5-এরও 5 গুণ, সংখ্যা 7 হলে ওই 7-এরও 5 গুণ, এইরকম হবে। তাহলে আমাদেরকে সংখ্যাগুলি চেয়েছে, তাহলে সংখ্যাগুলি এই 3-এর 5 গুণ, তার মানে এর 3-এর 5 গুণ 15, আর 5-এরও 5 গুণ, তাহলে এই 5 গুণ আর 5 সংখ্যার 5 গুণ, তাহলে 25। সংখ্যাগুলো কি হলো? 15 আর 25। পরের প্রশ্ন, এটা এক্স ধরে করা যায়, এটা এক্স ধরে যারা এইভাবে বুঝতে অসুবিধা হবে তাদেরকে এক্স ধরে বলে দিচ্ছি। দেখো যে অনুপাতকে সবসময় মনে রাখবে যে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় বা একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কেন? তার কারণ হচ্ছে দেখো দুটো সংখ্যা যদি নিই 6 আর 10, 6 নিলাম আর 10 নিলাম, তাহলে এইটাকে আমরা সংখ্যা বলি, অনুপাত বলি না। কিন্তু প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 আর এইখানে 5, এটা হয়ে গেল অনুপাত, যাকে আর ছোট করা যাবে না। এবার দেখো এই যে 6কে 2 দিয়ে ভাগ করেছিলাম, 10কেও 2 দিয়ে ভাগ করেছিলাম, তবেই তো অনুপাত হলো। তো অনুপাতের সঙ্গে আবার যদি 2 গুণ করে দিই, এর সঙ্গে 2 গুণ করে দিই, তাহলে সংখ্যাগুলো পাওয়া যায়। তাই অনুপাতের সঙ্গে একই সংখ্যা গুণ করলে সেটা সংখ্যা হিসেবে কনসিডার করা যায়। যেমন 3-এর সঙ্গে x যদি গুণ করে দিই, এটা হয়ে গেল। 5-এর সঙ্গে x যদি গুণ করে দিলাম, তাহলে এইগুলোকে আমরা সংখ্যা রূপে ধরতে পারি। আর একটা অনুপাতকে সবসময় ডিভাইডেশন আকারে, ভাগ আকারে লেখা যায়, মানে 3:5 আছে, একে 3/5-এর মতো করে লিখতে পাওয়া যায়। তাহলে এইখানে 3 ছিল, 3 যেহেতু অনুপাত, তার সঙ্গে সংখ্যা ধরে নিয়েছি এর সঙ্গে x গুণ করে, তাহলে একে ভাগ আকারে লিখলাম।
তাহলে প্রতিটি সংখ্যা 10 দ্বারা বৃদ্ধি করা হলো, প্রত্যেকটা সংখ্যা যদি 10 বেড়ে যায় তাহলে কি হয়, তাহলে বলেছে নতুন অনুপাত হবে 5:7। এখানে কিন্তু সংখ্যা বলেনি, অনুপাত হবে। তাহলে সংখ্যাটার সঙ্গে 10 যোগ করে দিলে এটা হয়। তাহলে দেখো 5 5 25x প্লাস 5 10 50 সমান 3 7 21x 21x প্লাস 7 10 70। তাহলে পরের লাইনে কি করব, যদি পরের লাইনে বাদ দিয়ে এইখানে 25x আর ডান দিকে কী ছিল 21x প্লাস ছিল, এখানে মাইনাস 21x হয়ে যাবে। আর এইখানে 70 ছিল, এই যে 70 ছিল, আর এই দিককার প্লাস 50 এই দিকে গেলে মাইনাস 50 হয়ে যাবে। তাহলে 25 থেকে 21 বাদ দিলে কত হয় 4x সমান 70 থেকে 50 বাদ দিলে কত হয় 20। অতএব শুধু x এর মান কত হবে, 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হবে। তাহলে দেখো এইখানে কি ছিল, এইখানে ছিল 3-এর সঙ্গে x গুণ, মানে x মানে 5 গুণ, 3-এর সঙ্গে 5 মানে 3 5 15, আর 5-এর সঙ্গে 5 গুণ মানে 25। এটা হয়ে গেল উত্তর। পরের প্রশ্ন, একটি ব্যবসায় এ, বি এবং সি যথাক্রমে 26,000 টাকা, 34,000 টাকা এবং 10,000 টাকা বিনিয়োগ করে। দেখো যদি বিনিয়োগ যে পরিমাণে করবে লভ্যাংশ সেই অনুপাতেই পাবে, যদি কিছু না বলা থাকে। তাহলে তাদের লভ্যাংশ কত, মানে কত করে বি এর লভ্যাংশ বের করতে বলেছে। তাহলে দেখো এ যদি এর যদি লগ্নি করে, মানে ও টাকা লাগায় 26,000 টাকা, বি টাকা লাগাচ্ছে কত 34,000 টাকা, আর সি কত লাগাচ্ছে 10,000 টাকা। তাহলে এগুলো হচ্ছে যে মূল্য। এবার অনুপাত বের করতে গেলে একটু আগে বললাম যে একই সংখ্যা দিয়ে ভাগ করে অনুপাত পাওয়া যায়। তাহলে অনুপাতগুলো যদি বের করি, 1,000 দিয়ে প্রত্যেকে ভাগ করলাম, এটা 10,000 হবে, এটা 10,000 হবে। 1,000 দিয়ে প্রত্যেকটি ভাগ করলে 26, 34 আর 10, এখনও ভাগ করা যাবে 2 দিয়ে, তাহলে এখানে 13 পাবো, এখানে 17 পাবো, একে 2 দিয়ে ভাগ করলে 5 পাবো। তাই দেখো ও 13 টাকা যদি দেয় 13 টাকারই লভ্যাংশ পাবে। তো টোটাল এদেরকে যদি যোগ করা হয় তাহলে কত পাবো, 35 পেয়ে যাচ্ছে। তাহলে এই টোটাল যোগ, মানে টোটাল যদি এই টাকাটা এদের লাভ হয়, তার মধ্যে 17 টাকা পাবে বি, তাই না? তাহলে 35-এর মধ্যে, এই 35-এর মধ্যে 17 টাকা পাবে বি। কিন্তু তা তো বলেনি, লাভ তো 35 বলেনি, লাভ কত বলেছে 3500। তাহলে 3500 গুণিত 17/35, তবে বি পাবো। যদি এ বের করতে বলতো তাহলে এই 35-এর মধ্যে 13 বসাতাম, 13/35। যদি সি এর মান বের করতে বলতো তাহলে 5/35। তাহলে 35 দিয়ে এটাকে কাটলে হয় 100, আর 17 গুণিত 100 সমান 1700। তো এইগুলো খুব সহজ ক্যালকুলেশনের অঙ্ক দিয়েছে, যদি একটু অন্যরকম দিত তাহলে কিছুটা হয়তো সময় লাগতে পারতো, কিন্তু এইগুলো দেখা মাত্রই হয়ে যাবে, যাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এখান থেকেই তোমরা কেটে নিতে পারবে, 2600 শূন্য শূন্য কেটে দিলে 2 দিয়ে 13 আর 17, 13 আর 17 30 হয়, আর এখানে 2 দিয়ে 5 35, 35-এর মান যদি 3500 হয় তাহলে 17-র মান 1700 হয়ে যাবে। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এরকমভাবে হয়ে যাবে। তো তার আগে যাদের অভ্যাস নেই তারা এইভাবে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে আস্তে আস্তে আরও সহজে হবে। পরের প্রশ্ন, 5-এর 2, 8-এর 9 এবং 11-র 14 এর লসাগু নির্ণয় করো। ভগ্নাংশের লসাগু কীভাবে করতে হয়, এইগুলোকে কি বলা হয় লব, আর নিচেরগুলোকে বলা হয় হর। তাহলে লবগুলোর এইখানে লসাগু যদি বলে তাহলে উপরের গুলোর লসাগু আর নিচেরগুলোর গসাগু। যদি গসাগু করতে বলে উপরের গুলোর গসাগু, নিচেরগুলোর লসাগু। তাহলে কি হলো, যেটা করতে বলবে সেটা করতে হবে উপরের গুলোর, আর অপোজিটটা করতে হবে নিচেরগুলোর। তাহলে এইখানে আমরা যদি দেখি, এইখানে কি পাবো, এইখানে পেয়েছি 5, 8 আর 11। তাহলে 5 আর 8-এর 11, 5, 8 আর 11-র লসাগু কত হবে 5, প্রত্যেকটাই পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার কি হয়, গসাগু সবসময় তাদের গুণফল হয়। শুধু মৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যার গসাগু গুণফল হয়, তার কারণ কি কমন সংখ্যা এদের মধ্যে তো থাকে না। তাহলে 5 8 40, 4 11 44। এই গুণ করার ক্ষেত্রে ছোট ছোট বিষয় অনেকে হয়তো জানো, তবুও বলছি যে 5-এর সঙ্গে কোনো যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটার গুণ করে নিলে সহজ হয়ে যায়। আমরা 5 11 55-এর সঙ্গে 8 গুণ করাটা মুখে মুখে করাটা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু দেখো 5-এর সঙ্গে 8 জোড় সংখ্যা গুণ করলে 40 পাচ্ছি। এই 40-এর গুণ করলে তো একটা সংখ্যা পাবো, তার সঙ্গে যদি 11 গুণ করি তাহলে 4 11 44 আর একটা শূন্য। তো এইরকমভাবে পরীক্ষার হলে কিছুটা সময় কমানো যায়। তাহলে উপরে পেয়ে গেলাম 40, এবার নিচে 2 9 আর 14। তাহলে 2 9 আর 14-এর গসাগু কত হবে, 2 9 এবং 14 এদের গসাগু যদি ধরি তাহলে কত হবে, এদেরকে 1 ছাড়া তো কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে 1 হয়ে গেল গসাগু। তাহলে 440/1 মানে 440 অ্যান্সার। পরের প্রশ্ন, 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে। তাহলে দেখো লাভ কখন হয়, যখন যখন ক্রয় মূল্য ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যেহেতু বেশি দামে বিক্রি করলে তবেই তো লাভ হবে, তাই বিক্রয় মূল্যের পরিমাণটা বেশি, তাই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে যে লাভ হয়। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে 100টি পেন্সিলের বিক্রি করে, এই যে বিক্রয় হচ্ছে যে 100টি, আর দোকানদার 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করেন। তাহলে এই যে লাভ করছে কয়টি, তাহলে 100টি মাইনাস ক্রয় সমান লাভ হচ্ছে 20টি। তাহলে দেখো শুধু ক্রয় মূল্য মানে কটি হয়ে যাচ্ছে, তাহলে এইখানে ক্রয় মূল্যটাকে যদি আমরা রেখে দিই, 100টাকে এই দিকে নিয়ে যাই, তাহলে কী পাবো, মাইনাস ক্রয় মূল্য সমান 20, 20, এই 100 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে -100, তার মানে কি -80। তাহলে মাইনাস ক্রয় মূল্য আর -80, মাইনাস মাইনাস কেটে গেলে ক্রয় মূল্য কত হচ্ছে 80। তাহলে 80টাতে ও লাভ করছে কয়টি, 20টি। 80টাতে যদি 20টি লাভ করে তাহলে 100টিতে কয়টি করবে, 80টিতে লাভ করে 20টি, 100টিতে কয়টি লাভ করবে,
তাহলে এইখানে পেলাম 4, 4 দিয়ে 100কে কাটলে 25, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? এই 25 হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, স্রোতের অনুকূলে একটি নৌকা 2.1 ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে কোন দিকে যায় এটা? স্রোতের অনুকূলে, মানে যেখানে স্রোতের গতিও আছে আর নৌকার নিজস্ব গতিও আছে। তাহলে 2.1 মানে কি? 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 1 5 2, ঘন্টায় যায় কত? 30 কিমি। তাহলে আমরা সবসময় বের করবো যে 1 ঘন্টায় কত যায়, সেটাকে গতিবেগ বলা হয়। তাহলে 5/2 ঘন্টায় যদি 30 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 30/5/2। তাহলে এই দুইটা এইখানে না বসে এটা ওপরে গুণ আকারে চলে যায়। তাহলে 5 দিয়ে কাটলে 5 6 30, আর 6 দুগুণে এইখানে পেয়ে যাব 12। তাহলে এইটা কি পেলাম? 12 কিলোমিটার পার আওয়ার। আর এইটা 3/3 4 ঘন্টায় ওই একই দূরত্ব যায়। তাহলে 3 4 12 আর 13 14 15, 15/4 ঘন্টায় যায় 30 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 30/15 গুণিত 4, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, মানে 4 দুগুণে 8। তাহলে দেখো, স্রোতের প্রতিকূলে যাচ্ছে এইটা আর অনুকূলে যাচ্ছে এইটা। তাহলে প্রতিকূল যোগ অনুকূল বাই 2, বা 12 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। এর দুটো গড় কত? এর দুটো গড় হচ্ছে যে 10। তাহলে দেখো, বা 12 যোগ 8 বাই 2 মানে 20/2 সমান হচ্ছে 10। তাহলে 10 কোথাও নেই, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার ডিএরটা। পরের প্রশ্ন, এ বি এবং সি এর আয়ের অনুপাত 7 9 আর 12। এর অনুপাত হচ্ছে 7, বি এর অনুপাত 9, সি এর অনুপাত 12, এবং তাদের ব্যয়ের অনুপাত 8 9 15। দেখো, এখানে অনুপাতগুলো যদি ছোট থাকতো তাহলে কিন্তু আমরা সহজে ওই রকমভাবে এর আগে যেমন একটা করলাম সেটা করতে পারতাম, কিন্তু এইখানে অনুপাতগুলো বড় আছে। তাহলে নিশ্চয়ই 7 ইনকাম আর 8 খরচ, এরকম তো হয় না। তার জন্য আমরা একই রকমভাবে অনুপাতের অঙ্কতে যে কোনো আয়কে এক্স আর ব্যয়কে ওয়াই ধরে নিতে পারি। তাহলে 7x টাকা হচ্ছে ইনকাম। এবার কি বলেছে? যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে। সঞ্চয় মানে কি বললাম? যেটা আয় করবে। আমি ধরছি যে শুধু এর কথা যদি বলি, ও 7x টাকা আয় করছে, আর ব্যয় করছে কত? 8x ধরতে পাবো না, তখন ওয়াই ধরবো। কেন? ব্যয় যেহেতু আলাদা হিসাব। তাহলে এই দুটো যদি মাইনাস করি তাহলে সঞ্চয় পাবো। তাহলে এই যেহেতু আলাদা পদ, এগুলো অসদৃশ পদ, তার জন্য বিয়োগ করতে পারছি না। কিন্তু প্রশ্ন অনুসারে কি বলছে? এ তার আয়ের 1/4 সঞ্চয় করে। তাহলে এই যে এটা হচ্ছে যে তো এর ইনকাম, এর 1/4 এটা হচ্ছে সঞ্চয়। আবার প্রশ্নতে বলছে যে এই 7x মাইনাস 8y এটাও ইনকাম। তাহলে এইটা সমান এইটা আমরা লিখতে পারি। এবার বাকি লিখব। দেখো, এই 7x তো থেকেই গেল, এই 4 এইদিকে, এই 4-এর সঙ্গে এইটা কি হবে? গুণ হয়ে যাবে। এইদিকে ভাগ আকারে আছে, তাহলে এর সঙ্গে কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। তাহলে 4 7 28x মাইনাস 4 8 32y হলো। তো এবার যদি আমরা 28xকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? মাইনাস 21x সমান 32y। তাহলে এক্স মাইনাস মাইনাস কেটে দিলাম। আচ্ছা, এবার যদি এক্স আর ওয়াইয়ের মান বের করি তাহলে কি পাবো? দেখো, ওয়াইয়ের মান কত ছিল? 32 উপরে লিখবো কেন? তার কারণ সমান চিহ্নের এদিকে থাকলে এই কোনাকুনি গুণ হয়, তবেই তো ওয়াইয়ের সঙ্গে 32 গুণ করলে 32 হয় পাবো। আর 21x ছিল, তাহলে এখানে যদি 21 লিখি তাহলে 21-এর সঙ্গে কোনাকুনি গুণ করলে সমান হচ্ছে। তাহলে এক্সের মান কত হয়ে গেল? 32, আর ওয়াইয়ের মান কত হয়ে গেল? 21। এবার আমরা কি দেখব? প্রশ্ন অনুযায়ী যদি দেখি, তাহলে এ বি এবং সি এর সঞ্চয়ের অনুপাত কত? এবার আমরা এখানে পেয়ে গেছি এক্স এর মান পেয়ে গেছি 32, আর ওয়াইয়ের মান পেয়ে গেছি 21। তাহলে যে কোনো একটা সংখ্যাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে সঞ্চয় পেয়ে যাব। দেখো, শুধু এর কথায় যদি ধরি তাহলে 7x মানে কত? এক্স মানে 7 গুণিত 32, 7 গুণিত 32। আর খরচ কত? এই যে ওয়াই মানে খরচ, তাহলে ওয়াইয়ের মান 21, 8 গুণিত 21 সমান কত পাচ্ছি? দেখো, এইখানে 32কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 3 7 21, 210, আর 14 224। আর এইখানে যদি 21কে 8 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, 160, আর 8-এ 168। তাহলে এইটা বিয়োগ করলে, এটা যেহেতু আয়, এই আয় থেকে ব্যয় যদি বিয়োগ করি তাহলেই আমরা সঞ্চয় পেয়ে যাবো। তাহলে 8 আর 6 14, হাত থেকে 1, 6 একে 7, আর 5 দিলে 12, 56। দেখো, 56 কেবলমাত্র একটাতে আছে, এটাই পেয়ে গেলাম। পরের প্রশ্ন। তো যাই হোক, এটাই শেষ প্রশ্ন ছিল। তো আমরা হচ্ছে যে এর পরের ক্লাসে আরও 10টা, পরবর্তী যে 10টা প্রশ্ন, এইভাবে প্রতিদিন 10টা করে অঙ্ক করব। যদি এইখানে তোমাদের কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, বা এর চাইতে যদি আরও কিছু ডেভেলপ করতে হয় বা কোন চ্যাপ্টার থেকে তোমরা গণিত প্র্যাকটিস করতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে সেই অনুযায়ী ক্লাস দেওয়া হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।